সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো রয়েছ এবং বাড়িতে রয়েছ। বৈশ্বিক মহামারীর সময় তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন হয়েছ। 2021 সালের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি গত বছরের চেয়ে এবছরটা তোমাদের আরও বেশি ভালো কাটবে এবং লেখাপড়ার প্রতি অধিক বেশি মনোযোগী হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে 2021 সালে আজ প্রথম আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ লিবারেশন ওয়ার অব বাংলাদেশ অধ্যায় থেকে পার্ট 1 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা এই অধ্যায়টি থেকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা বুঝতে পারবে বা বলতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে জাতীয় সংহতির সংকট কি তা বলতে পারবে, এবং এরপরে যে বিষয়টা জানতে পারবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের বিশেষ বিশেষ অংশে অর্থাৎ প্রথম অধ্যায়ে 1952 সালের ভাষা আন্দোলনের যে ঘটনা প্রবাহ রয়েছে এবং এর যে তাৎপর্য রয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমেই দেখে নিব জাতীয় সংহতি কী। আমরা এই জাতীয় সংহতি বলার পূর্বে আমরা কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ভৌগোলিক কারণে বা 1940 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন আমরা বর্তমানে যে বাংলাদেশে বসবাস করছি সেটা পূর্ব পাকিস্তান নাম ধরে পাকিস্তানের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু 1947 সালে পাকিস্তান স্বাধীন হলেও একটি স্বাধীন পরবর্তী দেশের যে জাতীয় সংহতি প্রয়োজন বা মানুষের ভিতরে যে ঐক্য প্রয়োজন সেই ঐক্য প্রতিষ্ঠা করতে তৎকালীন পাকিস্তান সরকার ব্যর্থ হয়েছিল, যেটাকে আমরা স্বাভাবিকভাবেই বলে থাকি সংহতি বা একাত্মতার সংকট, যেটা পাকিস্তান আমলে ব্যাপক প্রকট আকার ধারণ করেছিল। আমরা জানি যে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়, কিন্তু দীর্ঘ 9 বছর পর অর্থাৎ 1956 সালে প্রথম পাকিস্তানের সংবিধান প্রণীত হয়। সেক্ষেত্রে বিভিন্নভাবেই বা বিভিন্ন কারণেই শাসক শ্রেণীর অবহেলা বলি বা ভৌগোলিক কারণেই বলি, ওই সময় পাকিস্তান নামক রাষ্ট্রের সকল মানুষকে বা সকল মানুষের ভিতরে জাতীয় সংহতি বা ঐক্যবদ্ধতা প্রতিষ্ঠা করতে তৎকালীন পাকিস্তান সরকার বা শীর্ষস্থানীয় ব্যক্তি যারা রয়েছিলেন তারা ব্যর্থ হয়েছেন। তো আমরা এই জন্যেই এই জাতীয় সংহতিটা আমরা পড়ব যে জাতীয় সংহতিটা কি এবং কেন পাকিস্তানে জাতীয় সংহতি বা ঐক্যের বা একাত্মতার সংকট দেখা দিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখব জাতীয় সংহতি। জাতীয় সংহতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পৃথক কতগুলো গোষ্ঠী বা সম্প্রদায়কে একটি ভূখণ্ডগত আওতাধীনে নিয়ে এসে জাতীয় একাত্মতা প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ একটি রাষ্ট্রে অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডের সকল সম্প্রদায় গোষ্ঠী বা মানুষের ভিতরে একটি নীতি আদর্শ প্রতিষ্ঠা করার নামই হচ্ছে জাতীয় সংহতি। আমরা দেখেছি 1947 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে বা স্বাধীন হয়েছে, এই সময় 1947 সালের পর পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে রাষ্ট্রের
নীতি আদর্শ ইত্যাদি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। আমরা যদি স্বাভাবিকভাবেই বলি যে একটি রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভাষায় কথা বলে সেটাই সাধারণত ওই রাষ্ট্রের রাষ্ট্রভাষা হয়, অথবা একাধিক অঞ্চল ভেদে বা যদি প্রদেশ থাকে তাহলে প্রদেশ ভেদেও ওই প্রদেশে যে ভাষাটা সংখ্যাগরিষ্ঠ ওই প্রদেশে ওই ভাষাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু পাকিস্তানে কিন্তু সেটা দেওয়া হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তান নামক রাষ্ট্রে যে নীতি আদর্শ ইত্যাদিতে বিভ্রান্তি দেখা দেয়, এই যে সংকট, এই সংকটকেই বলা হচ্ছে জাতীয় সংহতির সংকট বা একাত্মতার সংকট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে ভাষা আন্দোলন। আমরা জাতীয় সংহতির যে বিষয়টা দেখেছি, এই জাতীয় সংহতির সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা প্রদেশে ভাষাকে সমমর্যাদা প্রদান না করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাষা আন্দোলন মূলত তদানীন্তন পূর্ব পাকিস্তানের সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মূলত 2রা সেপ্টেম্বর 1947 সালে প্রতিষ্ঠিত তমুদ্দিন মজলিস গঠনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার ব্যাপক আন্দোলন শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে যদি প্রশ্ন করা হয় ভাষা আন্দোলনের প্রথম একটি সুসংগঠিত সংগঠন কোনটি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন কতিপয় শিক্ষক এবং অন্যান্যরা মিলে প্রথম তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলে, যেটা রাষ্ট্র ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃতি বা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যেটা দেখব ভাষা আন্দোলন ও ঘটনা প্রবাহ, অর্থাৎ আমরা ভাষা আন্দোলনটাকে কয়েকটি পর্যায়ে বা ঘটনার মাধ্যমে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। হিন্দু ও মুসলিম এই দুটি জাতিসত্তাকে পৃথক করেই বা এই দুটি জাতিসত্তার দুটি পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। অর্থাৎ আমরা জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই মূলত পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়েছে, আর এজন্যই বলা হচ্ছে হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা জিন্নাহ নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলকেই এখন এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয় আর অন্যান্য ধর্ম ও ভাষার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ঘটনা অংশে দেখতে পেলাম যে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম জাতিসত্তার উপর ভিত্তি করে, এবং এখানে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয় তখন তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলকেই পাকিস্তানি হওয়ার আহ্বান জানায়। কিন্তু পাকিস্তানের যে ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তিনি ইসলাম এবং উর্দু ভাষার উপর জোর দেন। এই ক্ষেত্রে রাজনীতিবিদদের অদূরদর্শিতার অন্যতম একটি কারণ হচ্ছে তারা মূলত বাংলা হচ্ছে ওই সময় 56% মানুষের মাতৃভাষা বা ভাষা, তারা এটাকে অগ্রাহ্য করে মাত্র 14% উর্দু ভাষাভাষীর উপর জোর দিয়ে তারা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার জোর তাগিদ জানেন। এটা ছিল পাকিস্তান তৎকালীন শাসক শ্রেণীর সবচেয়ে বড় ভুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে অংশ আমরা যেটা দেখব, এরপরেই 1948 সালে 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানায়।
তার দাবি অগ্রাহ্য হলে ২৬ ও ২৯ ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ সংগঠন ১১ মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় শেখ মুজিবুর রহমান, শামসুল হক ও অলি আহাদ সহ ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুটা ঘটনা প্রবাহ দেখলাম বা জানলাম। এরপর যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যখন এই আন্দোলন চলছিল তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কতগুলো শর্তে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের সাথে আপোষে আসেন এবং এই আপোষগুলো হচ্ছে, প্রথমটাই হলো বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তিদান করা, পুলিশ অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করা এবং সর্বশেষ ছিল রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ১৯৪৮ সালে ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। ২১ মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অনুরূপ ঘোষণা দিয়ে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং না বলে প্রতিবাদ জানায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাষা আন্দোলনের যারা প্রাণপুরুষ, যাদের রক্তের বিনিময়ে আমরা ২১শে ফেব্রুয়ারি পেয়েছি এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রেষ্ঠ ভাষার মর্যাদা পেয়েছি, তারা হলেন আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান এবং রফিকুদ্দিন আহমেদ। তাদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের ২১শে ফেব্রুয়ারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূলত মাতৃভাষার অধিকারের জন্য এদেশের একাধিক উদ্যোগের কথা জানা যায়। এর মধ্যে প্রগতিশীল রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর নেতৃত্বে ছাত্র ও তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ তোহা, আব্দুল মতিন এবং বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাষা আন্দোলনের তাৎপর্য। ভাষা আন্দোলন মূলত আমাদের স্বাধীনতার অনুপ্রেরক হিসেবে কাজ করেছে। অর্থাৎ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ, দাবি আদায়ের সোচ্চার, সেটা ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালির বুকে রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা অর্থাৎ ১৯৫৬ সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি, ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যে বিষয়গুলো পড়লাম সেটা হচ্ছে জাতীয় সংহতি কি, পাকিস্তান সৃষ্টির পর জাতীয় সংহতি প্রতিষ্ঠিত না হওয়ার অন্যতম একটি কারণ প্রদেশভিত্তিক বিভিন্ন ভাষাকে মর্যাদা প্রদান না করা। আর এই ভাষাকে মর্যাদা প্রদান না করাই ছিল পাকিস্তানের সংহতি বা একত্বতার সংকটের অন্যতম একটি কারণ। তাছাড়াও আমরা জানি যে একটি দেশ স্বাধীন হওয়ার পর প্রথম প্রয়োজন হচ্ছে একটি সংবিধান, যার মাধ্যমে একটি রাষ্ট্রের নীতি ও আদর্শ মানুষের সামনে ফুটে উঠবে। কিন্তু এক্ষেত্রে পাকিস্তান সরকার ব্যর্থ হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ, আলোচ্য অংশটুকু পাঠ্য বই থেকে মনোযোগ সহকারে পড়া।
সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ। তোমরা বৈশ্বিক মহামারীর সময় অবশ্যই সচেতন থাকবে এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে।